আমরা আজকে পড়বো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, মানে একদম মুখ থেকে শুরু করে অ্যানাল ক্যানাল পর্যন্ত যা আছে পুরোটাই গ্যাস্ট্রোইন্টেস্টিনালের ভিতরে পড়ে। তো প্রথমেই আমরা জিআই সিস্টেম সম্পর্কে একটু প্রাথমিক একটা ধারণা নেই। জিআই সিস্টেম কনসিস্ট অফ মাউথ, এসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড দ্য অ্যাক্সেসরি অর্গানস ইনক্লুডিং লিভার। লিভার কেন পরেও যেন স্টোর হয়, ইয়েগুলা লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার অ্যান্ড দ্য ডাক্টাল সিস্টেম। মানে আমাদের হুম, মুখ থেকে শুরু করে এগুলো যা আছে সব কেরান পর্যন্ত। আহ মাউথে কি কি থাকে? আচ্ছা, মাউথ contains salivary gland which produces saliva which is alkaline in pH. আরেকটা জিনিস বলে দেই, একমাত্র আমাদের স্টোমাকই শুধুমাত্র অ্যাসিডিক, বুঝছো? আমাদের বডিতে একমাত্র স্টোমাকই হলো অ্যাসিডিক। আর স্টোমাক ছাড়া আমাদের এই জিআই সিস্টেমের যত যা আছে, ইন্টেস্টাইন বলো, মুখ বলো, যা বলো, সবই তোমার অ্যালকালাইন। একমাত্র স্টোমাকই তোমার অ্যাসিডিক, আর সব বাকি যা আছে, বাকি জিআই সিস্টেমের যা আছে সবই কিন্তু অ্যালকালাইন। হ্যাঁ। এসোফেগাস এক স্টোমাক বাদে সব অ্যালকালাইন। বুঝি নাই। স্টোমাক বাদে সব অ্যালকালাইন। হ্যাঁ, মানে এই যে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন যাই থাকুক না কেন, এগুলো সব অ্যালকালাইন। হ্যাঁ, স্টোমাকই শুধুমাত্র মানে অ্যাসিডিক, কারণ এই সিএল সিক্রেশন হয় এখান থেকে। এসোফেগাস এই যে আম, কি বলে, এই যে এটা হলো এসোফেগাস। স্টোমাকের উপরের অংশ যেটা, এটা হলো এসোফেগাস। হ্যাঁ। আচ্ছা, এগুলো যাওয়ার আগে আরেকটা জিনিস বলে নিই। আমাদের অ্যাবডোমেনকে মোটামুটি চারটা ভাগে ভাগ করা হয়। দেখবা, এটা মানে কই গেল, রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার, লেফট লোয়ার, এই চারটা ভাগে ভাগ করা হয়। তোমরা প্রায় কোশ্চেনে পাবা ফোর ফোর কিউএল, মানে চারটা কোয়াড্রেন্ট। সেগমেন্ট আবার 9টা। মানে এটা আমরা নার্সিং এ পড়েছিলাম যে মাঝখানে হলো আম্বিলিক্যাল রিজন, নাভির এই সাইডটা হলো আম্বিলিক্যাল রিজন, তারপরে রাইট লাম্বার রিজন, লেফট লাম্বার রিজন, উপরে হলো এই জাস্ট এগুলো এপিগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিক মানে ওই যে ইয়ের মানে স্টোমাকের ওদিকে, রাইট হাইপোকন্ড্রিক, লেফট হাইপোকন্ড্রিক। এটা হলো ইলিয়াক, ইলিয়াক ক্রেস্ট, যে এটা না, এই সাইডে ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক রিজন, রাইট ইলিয়াক রিজন, হাইপোগ্যাস্ট্রিক রিজন। এগুলাই, এগুলো খুব একটা ইয়ে না, আহামরি ইয়ে দরকার নেই। এই যে পার্টস অফ জিআই সিস্টেম, মাউথ, এসোফেগাস, স্মল লার্জ, হয়ে যাবে এগুলো। আচ্ছা, আহ, আমাদের আরেকটা কিছু জিনিস যদি বলি, সেটা হলো যে তোমার অনেক সময় আমাদের বেশি লালা উৎপন্ন হয় মুখে, সেটাকে সায়ালোরিয়া বা টায়ালিজম বলা হয়। টায়ালিন না? টায়ালিজম, টায়ালি টায়ালিজম, টায়ালিন হলো ইয়ে তোমার ওই যে যেটা সিক্রেশন হয় ওইটা, আর টায়ালিজম মানে অধিক পরিমাণ আম, মুখে লালা তৈরি হওয়া বা থুতু উৎপন্ন হওয়া আর কি। বিশেষ করে দুইটা রোগে এটা বেশি হয়, একটা হলো পার্কিনসন ডিজিজ, একটা হলো এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। বিশেষ করে ক্লোজাপিন, তারপরে হ্যালোপেরিডল, কুইটিপাইন, এগুলার কারণে বেশি হয়, এই মুখে লালা উৎপন্নটা বেশি হয়। বিশেষ করে অ্যান্টিসাইকোটিক, এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ভিতরে ক্লোজাপিন, কুইটিপাইন, এগুলা বেশি বেশি হয় এই ড্রাগগুলোর কারণে। টায়ালিজম মানে মুখে লালা থুতু উৎপন্ন হয় অনেক। হুম। এই যে এটিপিক্যাল ডিপ্রেসেন্ট, ক্লোজাপিন, রেসপেরিডন, কুইটিপাইন, ওলানজিপাইন, অ্যারিপ্রাজোল এটসেট্রা। আচ্ছা, এবার আসলে এসোফেগাস মানে স্টোমাকের উপরে এসোফেগাস, এই কলাপসিবল মাস্কুলার টিউব অ্যাবাউট 10 ইঞ্চিস লং।
No no secretory glands. Alkaline in pH because of the salivary amylase. The lower part of the esophagus formed into a sphincter called lower esophageal sphincter or cardiac sphincter. এই যে দেখো, এই যে ইসোফেগাসের শেষ আর স্টোমাকের শুরু, এইখানে একটা স্পিংচার। স্পিংচার মানে একটা টাইট একটা মুখ, এই জায়গাটা টাইট থাকে। কেন টাইট থাকে দেখো, এই স্টোমাকের উপর থেকে খাবার আসে নিচে নামে, তো এই খাবারটা ব্যাক যাতে না করে এই জন্য একটা এখানে টাইট একটা মানে মানে টাইট থাকে এই জায়গাটা। স্পিংচার, স্পিংচারের বাংলা কি মানে? এটা খুলে আর বন্ধ হয়। হ্যাঁ, মানে একমুখী ডিরেকশন থাকে এটা, মানে এটা হলো খাবার উপর থেকে খেয়ে নিচের দিকেই নামবে, ব্যাক করবে না। কিন্তু কোনো কারণে যদি এই স্টোমাকের খাবারগুলা উপরের দিকে ব্যাক করে তখন আমরা জ্বালা পোড়া করে। আমরা অনেক সময় দেখবো তেল জাতীয় খাবার খেলে হঠাৎ করে ঢেকুর উঠে না, যে তোমার মনে যে নাক মুখ দিয়ে সব বের হয়ে আসতেছে। এটার কারণটা হলো আমাদের যে স্পিংচার, এই স্পিংচারটা, এই স্পিংচার, এই যে আমাদের যে স্পিংচার, এই স্পিংচারের দিয়ে যে খাবারটা নামে নিচের দিকে, অনেক সময় এই যে তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার খেলে এই স্পিংচারটা খুলে যায়, গ্যাস ফর্মের কারণে এটা খুলে যায়। তখন স্টোমাক কন্টেন্টটা উপরে চলে আসে এবং জ্বালা পোড়া করে। এইখানে দুইটা জিনিস আছে, এই যে উপরের অংশটাকে লোয়ার এসোফেজিয়াল স্পিংচার বলে, আর এটাকে বলা হয় পাইলোরিক স্পিংচার। এই যে এই অংশটা হলো কার্ভটা হলো পাইলোরাস, এই অংশটার নাম হলো পাইলোরাস, ডিউডেনামের একটা অংশ পাইলোরাস। আর এইখানে যে টাইট আরেকটা জিনিস থাকে সেটা হলো পাইলোরিক স্পিংচার বলে, এখানে একটা স্পিংচার থাকে। হ্যাঁ, অনেক সময় হয় কি স্টোমাক কন্টেন্ট আমাদের উপরে উঠে গিয়ে তোমার জ্বালা পোড়া করে, কিন্তু এটা এক দুইবার ইয়েতে তেমন একটা প্রবলেম হয় না। কিন্তু লং টাইম যদি এরকম স্টোমাক কন্টেন্ট বারবার উপরের দিকে উঠেই আসে, স্টোমাক কন্টেন্ট কি অ্যাসিডিক, মাত্রই তো বললাম তাই না, স্টোমাকে HCl সিক্রেশন হয় না, এই স্টোমাকের HCl কন্টেনিং যে সাবস্টেন্স এটা যখন বারবার উপরে উঠে আসে তখন একটা প্রবলেম হয় যেটাকে ব্যারেটস এসোফেগাইটিস বলা হয়। এ টাইপ অফ esophageal cancer seen in patient with gastroesophageal reflux disease। মানে কি দেখাইতেছি, এই যে দেখো বারবার জিইআরডি মানে কি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই যে এই যে এসোফেগাস আছে না, এই এসোফেগাসের যে স্পিকচার এটা ফুলে যায়, ওপেন হয়ে যায়, লুজ হয়ে যায়। তখন হয় কি, এই বারবার স্টোমাক কন্টেন্ট বারবার উপরে চলে আসে, এটাকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, বারবার যখন স্টোমাক কন্টেন্ট বা বারবার যখন হাইড্রোক্লোরিক কন্টেন্ট গুলো উপরে উঠে আসে তখন ইসোফেগাসের আপার, ইসোফেগাসের লোয়ার সাইড আর স্টোমাকের আপার সাইড এই জায়গায় ঘা হয়ে যায়, ঘা। এর ফলে কি হয়, পেশেন্টের মানে জ্বালা পোড়া করে এবং আস্তে আস্তে এই জায়গায় ক্যান্সার সৃষ্টি করে। এটাকে বলা হয় ব্যারেটস এসোফেগাইটিস। ঠিক আছে, এক ধরনের ক্যান্সার তৈরি করে যেটাকে ব্যারেটস এসোফেগাস বলে। এবং জিইআরডি গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে যাদের হয় তাদের, এইসব পেশেন্টদের ক্ষেত্রে এই ব্যারেটস এসোফেগাইটিস নামের যেই ইয়েটা আছে, ক্যান্সারটা, এটা দেখা যায়। A potential complication, serious complication of GERD, Barrett's esophagus। কোশ্চেনে পাওয়া যায় কিন্তু। এই যে দেখো এখানে, এটা এই যে এটা হলো স্পিকচার, টাইট থাকে, এরকম টাইট থাকে। বারবার যখন স্টোমাক কন্টেন্ট, অ্যাসিডিক কন্টেন্ট এরকম উপরে উঠে আসে, এই জায়গাটা ঝুলে যায়, মানে ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে। স্টোমাক অ্যাসিড কন্টেন্ট এন্টার্স এসোফেগাস ড্যামেজিং দ্য লাইনিং, লাইনিংটা ডিস্ট্রয় করে দেয় আস্তে আস্তে, ক্ষয় মানে ইয়ে হয়। এই যে এখানেও দেখতে পারো, এই যে পার্ট অফ স্টোমাক দেখো, এটা হলো এসোফেগাস, এটা হলো কার্ডিয়াক স্পিংচার বা লোয়ার এসোফেজিয়াল স্পিংচার। এটা এটা হলো টোটাল স্টোমাকটা, উপরেরটা অংশ হলো ফান্ডাস, বডি, অ্যান্ট্রাম, আর এটা হলো পাইলোরাস। এই পাইলোরাসের এইখানে আরেকটা স্পিংচার থাকে যেটাকে পাইলোরিক স্পিংচারটা বলে। পাইলোরিক স্পিংচারের কাজ কি, এই স্টোমাক থেকে খাবারটা মানে মানে স্মল ইন্টেস্টাইনের দিকে ট্রান্সফার করে দেওয়া। এটা হলো পাইলোরিক স্পিংচারের কাজ। ঠিক আছে, এই যে এই যে পাইলোরিক স্পিংচার, এসোফেজিয়াল স্পিংচার। স্টোমাকে বিভিন্ন রকম সেল থাকে, লাইক ফান্ডাসে থাকে চিফ সেল, এরা পেপসিনোজেন তৈরি করে।
তারপরে গোবলেট সাল, এটা মিউকাস তৈরি করে। অ্যান্ট্রাম, এই যে অ্যান্ট্রাম, উপরের অংশটার নাম হলো অ্যান্ট্রাম। এই যে এখানে, সরি এটা হলো ফান্ডাস, এটা হলো অ্যান্ট্রাম, এই অংশটা অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামে পোটেনশিয়াল রিস্ক, বুঝলাম না। ওর সাথে মনে হয় ভাইরাস আছে। তাই না, দেখো। রিস্ক নিয়ে দিলাম। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, এই অ্যান্ট্রামে থাকে, অ্যান্ট্রাম থেকে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আচ্ছা, ইন্ট্রিনসিক ফ্যাক্টর কয়েকদিন একটু পরেই জানতে পারবো ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এবং আমাদের অ্যান্ট্রামে মূলত অ্যান্ট্রাম থেকে এই যে দেখো এই অংশটা, এটা হলো বডি, এটা হলো অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম থেকে মূলত HCl উৎপন্ন হয় এবং অ্যান্ট্রামের পি সেট বা প্যারাইটাল সেল থেকে, এবং অ্যান্ট্রাম থেকে HCl এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয়। তারপরে গ্যাস্ট্রিন, এগুলো এগুলো বিভিন্ন রকমের মানে মানে এনজাইম টেনজাইম হাইজাইম গুলো উৎপন্ন হয়। তো চলো আমরা একটু পড়ি যে প্রথমে আসে হলো esophagus, a collapsible muscular tube about 10 inches long, no secretory glands, alkaline in pH because of the salivary amylase. The lower part of the esophagus formed into a sphincter called lower esophageal sphincter or cardiac sphincter. এবার আসলে stomach located in left hypochondriac, epigastric and umbilical region. আমাদের বডির বাম সাইডে এই ইয়ে থাকে, লেফট আপার কোয়াড্রেন্টে থাকে, কিন্তু হ্যাঁ লেফট আপার কোয়াড্রেন্টে তোমার এই স্টোমাক থাকে। পার্টস ইনক্লুড কার্ডিয়াক, ফান্ডাস, বডি অ্যান্ড ট্রামেটোলজি দেখাইছি। স্পিংচার দুইটা, একটা কার্ডিয়াক বা লোয়ার ইসোফেজিয়াল স্পিংচার, আর একটা হলো পাইলোরিক স্পিংচার। কার্ডিয়াক স্পিংচার কি করে? প্রিভেন্ট রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস ইনটু এসোফেগাস। আর পাইলোরিক স্পিংচার রেগুলেট দ্য এমপ্টেইং অফ স্টোমাক ইনটু ডিওডেনাম, একটু আগে যেটা বললাম। এবার আসলে গ্যাস্ট্রিক সিক্রেশনস, আমাদের অ্যান্ট্রাম থেকে বিশেষ করে এই জিনিসটা হয়। পেপসিনোজেন সিক্রেটেড বাই চিফ সেলস ইন ফান্ডাস helps with protein digestion. Hydrochloric acid secreted by parietal cells in antrum. Gastrin, a hormone that stimulates secretion. Gastrin কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে সিক্রেশনে সাহায্য করে। Produced by G cells in the antrum, duodenum and pancreas by autonomic stimulation control. এবার আসলে intrinsic factor. Intrinsic factor produced by parietal cells promote absorption of vitamin B12. আচ্ছা, এই ভাইটামিন বি, এই যে এই কি বলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা আমাদের ইয়েতে আমাদের স্টোমাকে মানে অ্যান্ট্রাম থেকে সিক্রেশন হয়, প্রোডিউসড বাই প্যারাইটাল সেলস। প্যারাইটাল সেলস দুইটা জিনিস করে, একটা হলো HCl উৎপন্ন করে, একটা হলো ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর মূলত আমাদের ভাইটামিন B12 তোমার ইয়ে করে, কি বলে অ্যাবজর্বে সাহায্য করে। এখানে একটা বিষয় আসে কোশ্চেন এই জিনিসটা, যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর মূলত ভাইটামিন B12 অ্যাবজর্পশনে সাহায্য করে। যদি অনেক সময় তোমার কি বলে এই ইয়ে করা হয়, যারা অনেক ওবিজ তাদের কিন্তু স্টোমাক কেটে ফেলা হয়, এটার নাম আছে, আমরা কয়েকদিন পরেই জানবো। যে সেক্ষেত্রে আমাদের ভাইটামিন সার্জারি, ব্যারিয়াট্রিক সার্জারি, ভেরি গুড, ব্যারিয়াট্রিক সার্জারি হয়। হ্যাঁ, ব্যারিয়াট্রিক সৌদিতে এটা করে অনেকেই, যারা বেশি মোটা ওবিস তাদের ক্ষেত্রে এটা করা হয় ব্যারিয়াট্রিক সার্জারি। তাদের এই অনেক সময় তাদের এই অ্যান্ট্রাম কেটে ফেলা হয়, তো তাদের ভাইটামিন B12 তখন কাজ করে না বডিতে, এই জন্য আলাদাভাবে আবার ভাইটামিন B12 দিতে হয়। এখানে অনেক কাহিনী আছে, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টর, অনেক কাহিনী, এত কিছু দরকার নাই। উম, তারপরে হলো মিউকয়েড সিক্রেশনস প্রিভেন্ট অটোডাইজেশন অফ স্টমাক সেল। আচ্ছা, সরি, স্টমাক ওয়াল। মানে এক ধরনের মিউকাস সিক্রেশন করে, কারণ স্টোমাকের ভিতরে
স্টোমাকের ভিতরে HCl সিক্রেশন হয়, এটা তো আমরা অলরেডি জানি। এই HCl যদি তোমার একদম শুষ্ক জায়গায় বা ব্ল্যাঙ্ক স্পেসে পড়ে, ওই জায়গায় কিন্তু আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু করে, যেটা তোমার আলসার বলা হয়, গ্যাস্ট্রিক আলসার। কিন্তু এই মিউকয়েড বা একটু ভেজা ভেজা ভাবটা এই HCl ক্ষত করা থেকে রক্ষা করে। ঠিক আছে, এই আহ, আমাদের আচ্ছা একটু পরে এটা বলবো একটু পরে। তারপরে গ্যাস্ট্রিক সিস্টেশনস হ্যাভ টু ফেজেস, একটা হলো সেফালিক আর একটা হলো গ্যাস্ট্রিক ফেজ। সেফালিক বাই স্মেল, টেস্ট এন্ড চুইং অফ। দেখো HCl সিক্রেশন হয় দুই ভাবে, একটা হলো মানে আমরা যদি চিন্তা করি যে না খাবার রান্না হইতেছে, আমাদের অনেক সময় ক্ষুধার অনুভূতি হয় খাবার রান্না ঘ্রাণে, স্মেল, টেস্ট এবং খাবার চাবাইলে। আরেকটা হলো খাবার স্টোমাকে গেলে তখনও একটা ধাপ আছে, সিক্রেশন হয়। দুইভাবেই আমাদের স্টোমাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। ঠিক আছে, তারপর আসি হলো কাইম, পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড লিভিং দ্য স্টোমাক। স্টোমাক ইজ অ্যাসিডিক ইন পিএইচ, অলরেডি বলছি আমরা। এবং নর্মাল অ্যাসিডিক রেঞ্জ হলো, স্টোমাকের নর্মাল অ্যাসিড হলো 1.5 থেকে 3.5, এটা নর্মাল গ্যাস্ট্রিক পিএইচ। ঠিক আছে, 1.5 থেকে সাড়ে কত তিন আবার হলো, বলেন? 1.5 থেকে 3.5, 1.5 থেকে 3.5, এটা হলো নর্মাল গ্যাস্ট্রিক পিএইচ। এবার আসে হলো মানে তোমার, আমরা অনেক সময় স্ট্রেসে থাকি না, মানে উদ্বিগ্নতা বা এরকম থাকি। এই উদ্বিগ্নতা বা স্ট্রেস দুই রকমের আলসার করে, একটা হলো কার্লিং আলসার, একটা হলো কুশিংস আলসার। কুশিং কার্লিং আলসারটা কি? কার্লিং আলসারটা মূলত বার্ন পেশেন্টদের হয়, মানে অত্যাধিক পরিমাণ টেনশন বা উদ্বিগ্নতা আমাদের HCl সিক্রেশন বাড়ায় দেয়, হ্যাঁ। এবং বার্ন পেশেন্টদের, বার্ন একটা মানে ট্রমাটিক ইভেন্ট, এই যে স্ট্রেস বা স্ট্রেসফুল ইভেন্ট বা এই যে টেনশন, এই টেনশনটা আমাদের বিশেষ করে বার্ন পেশেন্টদের ক্ষেত্রে কার্লিং আলসার হয়, এবং এটা 80%। আর ইয়েতে কুশিং আলসার হয় ইন্ট্রাক্রানিয়াল প্রেসারে, কি বলে এই, তখনও আমাদের এই HCl প্রোডাকশন বেড়ে যায়। স্ট্রেসে কিন্তু আমাদের HCl প্রোডাকশন বাড়ে, হ্যাঁ। দেখবে গ্রামের লোকজনদের বেশি কিন্তু তোমার আলসার রিলেটেড প্রবলেম হয়, খেয়াল করো নেক্সট টাইম। যারা একটু গ্রামে, যাদের লো সোশিও ইকোনমিক গ্রুপ, তাদের ক্ষেত্রে, যারা তাদের ক্ষেত্রে আলসারটা, গ্যাস্ট্রিক আলসারটা বেশি হয়, কারণ টেনশন, টেনশন নিয়ে তাদের এই তোমার কি বলে, এই আলসার গুলো বেশি, ওভার সিক্রেশন অফ পি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আলসার তৈরি করে, হ্যাঁ। ইন কার্লিং ইন মানে কার্লিং আলসারটা হয় হলো বার্ন পেশেন্টদের ক্ষেত্রে, এবং কুশির আলসার হয় হলো ইন্ট্রাক্রানিয়াল প্রেশার যাদের বাড়ে তাদের ক্ষেত্রে। এই দুইটা কন্ডিশনেই কিন্তু মানে পিএইচ বেড়ে যায়, আই মিন HCl বেড়ে যায়, তাই না? তাহলে এইখানে এই 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 প্রবলেম গুলাতে মেইন ফোকাস থাকে যে কোনোভাবেই যেন গ্যাস্ট্রিক পিএইচ বা HCl এর অ্যাসিডিটি কোনোভাবেই 5-এর উপরে না যায়। এটা কোশ্চেনে পাইছি, লিখে রাখতে পারো কাজে দিবে। আমাদের চিন্তা ভাবনা করলে আমাদের ইয়ে বাড়ে, বাট তখন এই একদিন চিন্তায় কি বেড়ে যাবে সব? না, লং টাইম যখন চিন্তার পর চিন্তা, কন্টিনিউ ডে টু ডে, এটা ক্রনিক টেনশন যখন থাকে, তখন এই HCl বাড়তে 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 তোমার ঘায়ের ইয়ে তৈরি হয়ে যায়। তো এটা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? চিন্তা তো আর দূর করা যাবে না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা গ্যাস্ট্রিক পিএইচ যেন 5-এর উপরে না যেতে দেই, সেটাই মেনটেন করে রাখা হয় এখানে। এই যে পিএইচ টেস্ট স্ট্রিপস ফর গ্যাস্ট্রিক কন্ট্রোলস। এবার আসলে স্মল ইন্টেস্টাইন, দেখো এই যে স্টোমাকের পরে এখান থেকে লার্জ ইন্টেস্টাইনের আগ পর্যন্ত পুরোটা হলো স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের 3টা অংশ থাকে, একটা হলো ডিউডেনাম, জেজুনাম, একটা হলো ইলিয়াম। ঠিক আছে, ইন স্মল ইন্টেস্টাইন ইনক্লুড ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। আহ, পাঁচের বেশি হলে কি হয়? ডেডলি মানে ভাইয়া। না না, আমাদের গ্যাস্ট্রিক পিএইচ এর নর্মাল রেঞ্জ হলো 1.5 থেকে 3.5, কিন্তু তুমি কি স্ট্রেস, মানুষের চিন্তা ভাবনা কি বন্ধ করে রাখতে পারবা? সম্ভব এটা? না ভাই।
এটা এটা কি আমরা বন্ধ করতে পারবো না সেক্ষেত্রে। তো এদের পিএইচ এমনি হাই থাকে। তো একটা উপায় আছে যে কোনোভাবেই যেন এটা 5-এর উপরে না যায়, পিএইচ এর রেঞ্জটা যেন 5-এর উপরে না যায়, এটাই আমাদের টার্গেট থাকে। হসপিটালাইজ যদি থাকে তখন সেটা আমরা 5-এর উপরে যাতে না নিই, এটাই টার্গেট রাখি আর কি। কারণ টেনশন আমরা বন্ধ করতে পারবো না, এটা সত্যি। এই জন্য পিএইচ এর লেভেল বিলো 5 হলে ভালো। এবার আসি হলো ডিউডেনাম। এখানে একটু সামনের দিকে আগানোর আগে কিছু কিছু কথা একটু বলে দিয়ে দিলে একটু ভালো হবে, বুঝতে পারবা। এই যে আমাদের সেটা শুনলাম। আচ্ছা, এইটা দিয়ে দেখি। স্টোমাক কন্টেন্ট থেকে যখন স্টোমাক থেকে যখন স্টোমাকের কন্টেন্ট বা স্টোমাকের খাবার বা যে উপাদানগুলো আছে, এটা যখন তোমার এই যে ডিউডেনামে এসে নামে, এইখান দিয়ে এসে নামে, এই ডিউডেনামে কিন্তু আমাদের যে প্যানক্রিয়াটিক জুস লাইক এমএলএজ লাইপেজ ট্রিপসিন, এগুলা কিন্তু এই ডিউডেনামে এসে পড়ে। এইখানেই কিন্তু মূলত ফ্যাট ব্রেকডাউন হয়, প্রোটিন ব্রেকডাউন হয়, তারপরে তোমার কি জানি বলে, ওই অ্যামাইলেজ দিয়ে কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয়ে বডির আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এই যে এখানে এখানে ওই যে তিনটা এই যে দেখো এখানে হালকা করে একটা শ্যাডো দেওয়া আছে, এটা হলো তোমার লিভার। এই লিভারের এটা হলো গল ব্লাডার, এই যে এই অংশতে হালকা করে দেখা যায় কিনা জানি না। আর এই বরাবর আছে হলো তোমার, এই যে এই বরাবর আছে হলো প্যানক্রিয়াস। এইখান থেকে জুসটা এসে ডিউটেনামে পড়ে। এরপরে এখানে ব্রেকডাউন হয়, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং মানে অ্যাবজর্পশন শুরু হয়। পুরোটা অনেক বড় পথ, তো এগুলো অ্যাবজর্পশন হতে 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 তারপর লার্জ ইন্টেস্টাইন হয়ে এইভাবে ঘুরে ঘুরে এইভাবে আসে পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে। এই যে এইভাবে এসে এনাল ক্যানাল দিয়ে বেরোয় যায়। এটা হলো সিস্টেম, মোট কথা। হ্যাঁ, হালকা করে একটু ধারণা দিলাম। এবার আসি হলো একটু পরে। Extended from pylorus to ileocecal valve, microscopic structure of intestine includes. ইন্টেস্টাইনের ভিতরে কি থাকে? ভিলাই, ওই যে ফিঙ্গার লাইক প্রজেকশন। Contains goblet cells with secret mucus and absorptive cells which help absorption. মানে হলো এই যে দেখো, এই যে এগুলা তোমার এই ইন্টেস্টাইনের ভিতরে থাকে। আমরা গতকালকে বলছিলাম, দেখি ফারহানা পাইসানু আখের একটু চুপ থাকো, কোন ডিজিজে এগুলা এরকম একদম ফ্ল্যাট হয়ে যায়? সিলিয়াক ডিজিজ। রায়হান, কি মনে হয়? সিলিয়াক ডিজিজ ভাই। হ্যাঁ, সিলিয়াক ডিজিজ একটা অটোইমিউন প্রবলেম, যেখানে এইটা ফ্ল্যাট হয়ে যায়। হ্যাঁ, এই স্মল ইন্টেস্টাইনে বিভিন্ন যেন হাবিজাবি যেগুলো থাকে, এগুলোর মধ্যে যেন প্রথমে থাকে ভিলাই, গবলেট সেলস প্রোডিউস মিউকাস, তারপরে ক্রিপ কি ক্রিপ্টেস লিক, হাবি অনেক কিছু থাকে লাইক সুক্রেজ ম্যালটেজ, এগুলো দরকার নেই। হ্যাঁ, সিস্টিক ফিব্রোসিসের তো বলছিলেন সিলিয়াকে। হ্যাঁ, সিস্টিক ফিব্রিসও সেম প্রবলেম হয়। তারপরে আসলে ভিলাই তো এটা ইয়ে হয়ে যায়। তারপরে বাকি যেগুলো আছে এগুলো দরকার নেই, এখানে যা আছে হয় যে কাইল ফুলি ডাইজেস্টেড ফুড ইন দিস। পরের পেজে আমরা যেতে পারি, লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন ডিভাইড ইনটু সিকাম, কোলন, রেকটাম এন্ড অ্যানাস। এই যে দেখো, আহ, এই যে এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয় হলো লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, এইভাবে ঘুরে যে ইয়েটা লম্বায় লার্জ ইন্টেস্টাইন বড় নাকি স্মল ইন্টেস্টাইন বড় জানো? আয়তনের দিক দিয়ে এই স্মল স্মল ইন্টেস্টাইন, লার্জ। স্মল ইন্টেস্টাইন।
লম্বা, স্মল ইন্টেস্টাইন বড় আয়তনে, জি ভাইয়া। ঠিক আছে? তো এই লার্জ ইন্টেস্টাইনে ডিভাইড ইন্টু সিকাম, কোলন, রেকটাম এন্ড অ্যানাস। অ্যাপেন্ডিক্স একদম নিচে অ্যাপেন্ডিক্স থাকে, এই যেটা অ্যাপেন্ডিক্স, আর এটা হলো সিকাম। অ্যাপেন্ডিক্সের সাথে সিকাম লাগানো থাকে। Appendix attached to cecum colon include ascending, transverse, descending and sigmoid colon. আচ্ছা, ascending, transverse, descending and sigmoid একটু দেখাই দিই না, দেখালেই নয়। ascending colon হলো এটা, মানে উপরের দিকে যাচ্ছে, এটা পুরোটাই কিন্তু কোলন, এটা পুরোটা কোলন কিন্তু, হ্যাঁ, কিন্তু কাহিনী আছে। অ্যাসেন্ডিং মিন্স নিচের থেকে উপরের দিকে, যেটা হলো অ্যাসেন্ডিং কোলন। এটা হলো ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স লাইন, ট্রান্সভার্স কোলন। এটা হলো ডিসেন্ডিং কোলন, এটা হলো সিগময়েড কোলন। এই যেটা একদম নিচের অংশটা হলো, এই যে নিচের অংশটা হলো অ্যানাস, অ্যানাল ক্যাভিটি বা রেক্টাম। এটা হলো অ্যাসেন্ডিং, উপরের দিকে যাচ্ছে, এটা হলো ট্রান্সভার্স, এটা হলো ডিসেন্ডিং, এটা হলো সিগময়েড, এটা হলো অ্যানাল ক্যাভিটি। ঠিক আছে, অ্যানাটা উপরে দিছি। Absorption of water and electrolyte takes place in large intestine. Yes, water এবং electrolyte takes place in large intestine. এই চারটা লাইন ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যাবজর্পশন অফ ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা আমাদের এই যে ডায়রিয়া ম্যারিয়া হলে না, এখান থেকে তো মূলত সব ইয়ে হয়ে যায়। নর্মাল ফ্লোরা ইন লার্জ ইন্টেস্টাইন ইজ রেসপন্সিবল ফর ফাইনাল ব্রেকডাউন অফ নিউট্রিয়েন্টস এন্ড প্রোডাকশন অফ ভাইটামিন কে। ইয়েস, আমাদের যে ভাইটামিন কে উৎপন্ন হয়, মানে ভাইটামিন কে যে কাজ করে, এটা করে কিন্তু লার্জ ইন্টেস্টাইনে, হ্যাঁ। ভাইটামিন কে 1, কে 2 এটা একটা পাই হলো আমরা ইন্টেস্টাইন থেকে, আরেকটা কিন্তু আমরা খাবারের মাধ্যমে পাই, মাথা রাখতে হবে, ঠিক আছে? একটু পরে দেখাইতেছি, এটা হিসাব আছে, এখনো বাকি আছে। এই যে ভাইটামিন ভাইটামিন কে সোর্স দুইটা, একটা হলো কে 1 আর একটা হলো কে 2। আমরা ভাইটামিন কে 1টা পাই সরাসরি আমাদের লিভার ফ্রম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, এটা লিভার থেকে আমরা পাই, এটা নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করি সেটা থেকে। আর একটা হলো কে 2 নর্মাল ফ্লোরা উৎপন্ন করে। আমাদের বডিতে যেই ফ্লোরা, কিছু ফ্লোরা আছে, কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলোকে নর্মাল ফ্লোরা বলা হয়। এই নর্মাল ফ্লোরা গুলা আমাদের জিআই ট্র্যাক্টে গিয়ে, যেটাকে প্রোবায়োটিক বলে আর কি, হ্যাঁ, প্রোবায়োটিক বা গুড ব্যাকটেরিয়া যেগুলা, এগুলো ইন্টেস্টাইনের থেকে ভিটামিন কে 2টা উৎপন্ন করে। ভিটামিন কে 1 সরাসরি আমরা খাবার থেকে পাই, আর কে 2টা আমরা আমাদের বডির নর্মাল ফ্লোরা উৎপন্ন করে। আর ভাইটামিন কে কিন্তু আমাদের ইয়েতে ব্লাড ক্লটিং এ ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, হ্যাঁ। ভিটামিন কে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে লাগে, এই দেখো, প্রথমেই লাগে নিউবর্ন, ইলিয়াল কন্ডিউট, এক কথায় যদি বলি, ইলিয়া মানে ইন্টেস্টাইনের সার্জারি যত প্রকার আছে সবগুলাতে ভাইটামিন কে লাগে। কারণটা হলো ইন্টেস্টাইন সার্জারিতে আমরা ইন্টেস্টাইন কিন্তু একটা অর্গান, মানে আনস্টেরাইল অর্গান, এখানে যেহেতু স্টুল থাকবে এটাই আনস্টেরাইল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইন্টেস্টাইন সার্জারি প্রয়োজন হতে পারে, ধরুন ইন্টেস্টাইন অবস্ট্রাকশন বা ইলিওস্টমি, কোলোস্টমি, এগুলো করতে হতে পারে বিভিন্ন রোগে। তো এই রোগগুলাতে যখন আমাদের ইন্টেস্টাইন সার্জারি করতে হয়, তখন আমরা মানে আনস্টেরাইল জায়গায় কিন্তু সার্জারি করতে পারি না। তো পেশেন্টকে কি করে এনেমা দিয়ে পুরো ইন্টেস্টাইন একদম ক্লিয়ার করে ফেলা হয়, কোনো কিছু রাখে না। দেন মানে নিওমাইসিন বা ভ্যানকোমাইসিন শুরু করে পেশেন্টকে দেয়া শুরু করে, যাতে করে কি হয়, ইন্টেস্টাইনে কোনো ব্যাকটেরিয়া থাকলে মাইক্রোবে সব মারা যায়, এবং তখন ইন্টেস্টাইন স্টেরাইল হয়ে যায়। এই ইন্টেস্টাইন স্টেরাইল করার ফলে কি হয়, আমাদের ভালো ব্যাকটেরিয়া মারা যায়, খারাপ ব্যাকটেরিয়া মেরে যায়, সব মারা যায় ইন্টেস্টাইনের। তো যেহেতু আমাদের প্রোবায়োটিকও থাকে ইন্টেস্টাইনে, মানে ভালো ব্যাকটেরিয়া থাকে, ওগুলোও মারা যায়, ফলে আমাদের ভিটামিন কে উৎপন্ন হয় না। এই জন্য নিউবর্ন তো জানোই যে নিউবর্নের ইন্টেস্টাইন একদম স্টেরাইল ইন্টেস্টাইন থাকে, যে কারণে ওইখানে কোনো ইয়ে হয় না, ভিটামিন কে হয় না। আর বাকি ইন্টেস্টাইনাল সার্জারি যত প্রকার আছে, ইলিয়াল কন্ডিউট, ইলিওস্টোমি, কোলোস্টোমি, যত প্রকার সার্জারি আছে ইন্টেস্টাইন, সবগুলোতে ভিটামিন কে দেওয়া হয়। তারপর সিরোটিক পেশেন্ট উইথ হেপাটিক এনকেফালোপ্যাথি, ইয়েস, তোমার লিভারের সার্জারি গুলা, লিভারের প্রবলেম গুলাতেও এই ভিটামিন কে দেওয়া হয়, কারণ ভিটামিন কে 1 কিন্তু আমরা লিভার থেকে পাই, ফ্রম অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট থেকে। এই যে এই জন্য লিভারের ইস্যুতেও আমাদের এই ভিটামিন কে
রিকমেন্ড করা হয়। দেখো ইন্টেস্টাইন সার্জারিতে কিভাবে করা হয়। ইন্টেস্টাইন সার্জারিজ এবং নিড ফর ভিটামিন কে। ইন্টেস্টাইনাল সার্জারিজ কি? স্টেরিলাইজেশন, নিড স্টেরিলাইজেশন উইথ নিওমাইসিন, অলরেডি বলছে এটা। এই নিওমাইসিন কি? নিওমাইসিন অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যামাইনো গ্লাইকোসাইড না নাকি ম্যাক্রোলিস? অ্যামাইনো গ্লাইকোসাইড। আচ্ছা, তো এটা কি করে? নরমাল ফ্লোকে ডিস্ট্রয় করে দেয়, ফলে কি ভিটামিন কে কমে যায়। আর ভিটামিন কে আমাদের ব্লিডিং ক্লটে সাহায্য করে। তাহলে তাহলে কি কমে গেলে কি রিস্ক অফ ব্লিডিং। আর এই জন্য নিড ভিটামিন কে ইনজেকশন, রিমেম্বার। এরপরে আসি হলো, normal flora also produces ammonia from breakdown of amino acid. নর্মাল ফ্লোরা কিন্তু আমাদের এই অ্যামাইনো ফ্রম ব্রেকডাউন অফ অ্যামাইনো অ্যাসিড হুইচ ইজ কনভার্টেড ইনটু ইউরিয়া বাই লিভার। এই নর্মাল ফ্লোরার কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট রোল হলো, এটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে বডিতে, যেটা কিন্তু আমাদের জন্য দরকার। এবং অ্যামাইনো অ্যাসিড মূলত যে প্রোটিন ব্রেকডাউনের ফলে এগুলো হয় আর কি। হ্যাঁ, প্রোটিন ভাঙার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড, এটা আবার ইউরিনের মাধ্যমে ইউরিয়া আকারে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। এই কাজগুলো করে আর কি। এবার আসলে আচ্ছা, আরেকটা জিনিস না বললেই নয় ইন্টেস্টাইন সম্পর্কে। ইন্টেস্টাইনের যত উপরের দিকে থাকে, মানে খাবার, দেখাইতেছি, এই যে দেখো, না এটা না, এটা এখন না, এটা পরে। এবার আসলে লিভার। লিভার আমাদের কোন পাশে থাকে, ডান পাশে নাকি বাম পাশে? ডান পাশে। ডান পাশে, ইয়েস। লার্জ, রাইট হাইপোকন্ড্রিয়াম সবচেয়ে বুঝলাম। বড় ইন্টারনাল অর্গান এবং গ্ল্যান্ড, located in right hypochondriac and epigastric regions of abdomen, just below the diaphragm. চারটা লোব থাকে, রাইট, লেফট, caudate and quadrate, হ্যাঁ যে অনেক কিছু থাকে। লিভার ইজ সাপ্লাইড বাই টু লার্জ ব্লাড ভেসেলস, পোর্টাল আর্টারি এবং পোর্টাল ভেইন। এই যে দেখি, এগুলো হলো লোব, মানে লোব মানে ভাগ আর কি, দুটা ভাগ থাকে আর কি ইয়ের ভিতরে। লিভার অনেক বড় অর্গান, মেসিভ। এই লিভারের সার্কুলেশনে, এটা হলো পোর্টাল সার্কুলেশন, হ্যাঁ সরি, এটা হলো এই যে এখানে এটা দিয়ে দেখি, এটা ইনফেরিয়র ভেনা কাভা, এটা হলো লিভারের সাপ্লাই। এই অনেক অনেক কাহিনী মাহিনী আছে, এগুলো পরেই জানতে পারবো। Liver is supplied by two large blood vessels, portal artery and portal vein. Each lobe is formed with lobules, the functional units of liver formed of hepatic cells. Each lobule formed of millions of hepatic cells. Hepatic cell type, parenchymal cells, non-parenchymal cells, like hepatocytes. Hepatocytes forms 80% of liver mass, carry out most of the functions of the liver. নন প্যারেনকেবল সেলস ইনক্লুড কুফার সেলস। আচ্ছা, আমি বলি, এটা এত জটিল করে না বলি, একটু ইজিলি যদি বলি, লিভার দুইটা সেল দ্বারা গঠিত, একটা হলো হেপাটোসাইট, একটা হলো কুফার সেলস। হেপাটোসাইটের হেপাটোসাইট দিয়ে তৈরি, লিভারের 80% সেল হলো হেপাটোসাইট, আর 20% হলো কুফার সেলস। আমরা হেপাটাইটিস হয় না, মানে হেপাটাইটিস, এই হেপাটাইটিসটা মূলত আমাদের এই সেলটাতে অ্যাটাক করে, হেপাটোসাইট সেলে। আর কুপার সেলস হুইচ রিমুভ ব্যাকটেরিয়া ইন দি পোর্টাল ভেনাস ব্লাড এটসেট্রা। এখানে এর বেশি আর কিছু না বলে, এবারে ফাংশন, এইখানের কিছু ফাংশন গুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, এই লিভারের ফাংশন গুলো। প্রোডাকশন অফ বাইল, ইয়েস, প্রোডাকশন অফ বাইল। আমরা আমরা এর আগেও কিন্তু পড়েছিলাম, কি বলে, স্ট্যাটিন ড্রাগ বা গল ব্লাডার, সরি, অ্যান্টি কোলেস্ট্রল ড্রাগ, ওইটা পড়ানোর সময় এখানে
বাইল কিভাবে উৎপন্ন হয় এটা বিস্তারিত বলেছিলাম, তবে এখানে হালকা একটু বলতে হবে কিভাবে উৎপন্ন হয়। এই বাইল উৎপন্ন হয় মূলত ফ্যাট ব্রেক ডাউন করে, হ্যাঁ, লার্জ ফ্যাট গ্লো ইনটু স্মল পার্টিকেলস হেল্পস টু ইমালসিফিকেশন অফ বাইল। মানে আসলে ফ্যাটকে এভাবে বলা ঠিক না, বাইল হেল্প করে ফ্যাট ব্রেকডাউনে। তবে বাইল আসে মূলত আমাদের লিভার থেকে। কিভাবে আসে আমরা একটু দেখি, তারপরে বলছি। প্রোডাকশন অফ বাইল, এভারেজ প্রোডাকশন 500 থেকে 1000 ml। বাইল হেল্পস ফর ইমালসিফিকেশন অফ ফ্যাট, মানে লার্জ যে ফ্যাটগুলো থাকে এগুলাকে ভেঙে স্মল স্মল মানে ছোট ছোট ইয়েতে রূপান্তর করে। কিন্তু এরা ওই যে তোমার ওই ফ্যাট সলিউবল যে ভাইটামিন এগুলাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে না, এগুলাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে কিন্তু সেই ইয়েরা কি বলে ওই যে প্যানক্রিয়াটিক মানে লাইপেজ লাইপেজ এগুলা করে কিন্তু, হ্যাঁ, এরা লার্জ যে ফ্যাট গুলো আছে না এগুলাকে ভেঙে দেয়, স্মল ছোট ছোট ইয়েতে তৈরি করে। এখানে অনেক জিনিস আছে, এগুলা বলবো কি না, সিরোসিস, হেপাটাইটিস। আচ্ছা, আরেকটা জিনিস হলো রেটিকুলো এন্ডিথেলিয়াল সিস্টেম, এই জিনিস একটু বলি তারপরে একটু সামনে আগাইলে ভালো হয় আমাদের জন্য। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বা আরইএস, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম হলো যেই সিস্টেমগুলা আমাদের রেটিকুলোসাইট, আমি ব্লাড, এই তিনটা অর্গানে ব্লাড সার্কুলেশন খুবই হাই, স্প্লিন, লিভার, লিম্ফ নোড, এবং এগুলা কিন্তু আমাদের ইয়েও করে, এটাকে কি বলে তোমার, আমাদের যেই ইমিউনিটি আছে না, বিশেষ করে লিম্ফ নোড কিন্তু আমাদের ইমিউনিটিতে কাজে দেয়। T3 T4, সরি, এটাকে কি বলে, CD4, তারপরে তোমার টি সেল, এগুলা আমাদের লিম্ফ নোড থেকে সিক্রেশন হয়, হ্যাঁ, ইনক্লুডিং ওভারি টোভারি হাবিজাবি এগুলা। এখানে কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিনের কিছু বিষয় আছে যেটা আজকে না, সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম তিনটা, এটা মাথায় রাখতে হবে, এটা একটু শিখা নিও, এটা কাজে দিবে। এটা অলরেডি বলছি আমি, কোথায় জানি এটা তোমাদের বলা আছে যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, স্প্লিন, লিভার, বিশেষ করে কুপার সেলসটা, আর একটা লিম্ফ নোডস, এরা, ঠিক আছে। আর বাইল অলরেডি বলছি, বাইল আমাদের লিভার থেকেই আসে কোলেস্ট্রল ব্রেকডাউনের মাধ্যমে, হ্যাঁ, কোলেস্ট্রল ব্রেকডাউনের মাধ্যমে। আরেকটা হলো বাইল হেল্প করে লার্জ যে ফ্যাট গুলা এগুলা ইমালসিফিকেশনে হেল্প করে, হ্যাঁ। এরপর আসি হলো ও, এই তো আর 20 মিনিট পরে আসতেছি, বাসার দিকে থাকো। আচ্ছা, তারপরে হলো আম, বাইল তো বলবি, আজকেই বলবো এই কনজুগেটেড আনকনজুগেটেড, আরে আল্লাহ। আচ্ছা, এটা আজকে না বলি মানে তাহলে একটু মানে বেশি টাফ হয়ে যাবে, আজকে এটা বলবো না আজকে। এই হিমোগ্লোবিন মানে কনজুগেটেড আনকনজুগেটেড এটা আমরা কালকে ইনশাল্লাহ বলবো, আজকে একটু প্রাইমারি হালকা হালকা কিছু জিনিস জেনে নিই। কিভাবে আমাদের এই ইয়ে হয়, মানে জন্ডিস হয়, এগুলো আমরা জানতে পারবো চ্যাপ্টারে। কনজুগেশন অফ বিলিরুবিন বলতে তোমার ওই যে কনভার্সন অফ আনকনজুগেটেড টু কনজুগেটেড, এগুলো আমরা বলবো ভালোভাবে বুঝতে পারবে, সমস্যা হবে না। মেটাবলিজম অফ ফ্যাট, কার্বোহাইড্রেট এন্ড প্রোটিন, এই যে প্রোডাকশন অফ কোলেস্ট্রল, ইয়েস, এই কোলেস্ট্রল থেকে বাইলটা আসে। প্রোডাকশন অফ ট্রাইগ্লিসারিড ফ্রম সিম্পল সুগার, সিনথেসিস অফ ক্লটিং, বিশেষ করে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলা আসে হলো লিভার থেকে। প্রোডাকশন অফ অ্যালবুমিন, তুমি যদি না জানো যে লিভার অ্যালবুমিন বা প্রোটিন উৎপন্ন করে, অ্যালবুমিন তৈরি করে, তাহলে কিন্তু ঝামেলা। আর নর্মাল প্রোটিন লেভেল কিন্তু 3.5 থেকে 5. আমি কোথাও 5.0 দেখছি, এই যে 5.5 দেখছি, 5.5 ভাইয়া। 5.5। আর পটাশিয়াম হলো 5.0 মনে হয় না, 3.5 থেকে 5.0 পটাশিয়াম। না ভাইয়া, পটাশিয়ামও সেম। না, পটাশিয়াম সেম। মাঝে মাঝে আমার রেঞ্জ আসলে মনে থাকে না, অনেক সময় উল্টা উল্টা হয়ে যায়।
সিরাম প্রোটিন মূলত অ্যালবুমিন, গ্লোবিন সবই প্রোটিন, হ্যাঁ। অ্যালবুমিন তো মাথায় রাখতে হবে 3.5 থেকে 5.5, গ্লোবিন 2 থেকে 3.5, আলফা বিটা গামা ফিব্রিনোজেন প্রোথ্রম্বিন এগুলো কিন্তু সবই আমাদের ব্লাড ক্লটিং এ কাজে লাগে, আমরা অলরেডি জানি সেটা। অ্যালবুমিন কি করে? অনকোটিক প্রেসার, নাম্বার ওয়ান সিরাম প্রোটিন হুইচ মেনটেন্স অসমোটিক প্রেসার, মানে অফ ব্লাড, মানে কি যে ফোর্সের বলে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাডটা থেকে যায় সেটাই হলো অনকোটিক প্রেসার। এটা কাজ করে কি? এটা করে হলো অ্যালবুমিন, ঠিক আছে। তারপরে আসি হলো প্রোডাকশন অফ অ্যালবুমিন, তো বললাম প্রোডাকশন অফ হরমোন অ্যানজিওটেনসিন, ওই যে অ্যানজিওটেনসিন এর রাস মেকানিজম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে। এটাও এটাও তোমার এখানেও তোমার অ্যানজিওটেনসিন এই বিপি মেইনটেনে সাহায্য করে, সোজা কথা হলো বিপি মেইনটেনে সাহায্য করে। এটা আজকে আর নতুন ভাবে বলবো না। তারপরে প্রোটিন মেটাবলিজম, এটা একটু বলতে হবে। ব্রেকডাউন অফ ইনসুলিন অ্যান্ড আদার হরমোনস, ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া, কিভাবে করে এটা? কনভার্ট অ্যামোনিয়া টু ইউরিয়া। এটা একটু দেখাই দেয়, এটা একটু বলি, দেখাই দিই। এই যে দেখো প্রোটিনটা কিভাবে ভাঙে, আসলে প্রোটিন ব্রেকডাউন হওয়ার ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, এটা খুবই নর্মাল। এই অ্যামোনিয়া কিন্তু মূলত আমাদের এই যে সরি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন, এবং এই অ্যামাইনো অ্যাসিড কি রিলিজ করে? অ্যামোনিয়া রিলিজ করে, এবং অ্যামোনিয়া কিন্তু আমাদের বডির জন্য টক্সিক। কিন্তু এই অ্যামোনিয়াকে NH3 কে আমাদের একটা হেলদি লিভার এরা কিন্তু সহজেই ইউরিয়া আকারে ইউরিয়াতে কনভার্ট করে ইউরিনের মাধ্যমে দিয়ে বের করে দেয়। এটা হলো একটা হেলদি লিভারের কাজ। আমাদের এই কি বলে এই NH3 বা ইউরিয়া গুলো আসে থেকে? প্রোটিন থেকে। প্রোটিন ভেঙে কি হয়? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া উৎপন্ন, যেটা একটা বাই প্রোডাক্ট, একটা অ্যামাইনো অ্যাসিডের বাই প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া থাকে। তো এই অ্যামোনিয়া কিন্তু আমাদের বডির জন্য টক্সিক, এবং একটা হেলদি লিভার সহজেই এই অ্যামোনিয়াটাকে ইউরিয়া আকারে বের করে দেয়। আর একটা হেলদি কিডনি সহজেই এই ইউরিয়াটাকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। এটা হলো নর্মাল ফেনোমেনা। কিন্তু দেখবা যাদের এই লিভার ফেলিওর, লিভারে প্রবলেম হয় বা সিরোসিস হয়, তাদের কিন্তু তোমার কিডনিতেও প্রবলেম হয়, এই সেম একই কারণে। ওই যে ইউরিয়ার অ্যামোনিয়াতে ভাঙতে পারে না, তাহলে কিডনি কি ট্রান্সফার করবে? তারপরে এস্ট্রোজেন ফিল্টারিং অফ ব্লাড, এবং সকল ব্লাড, আমাদের বডির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টোরেজ হাব হলো এই আম, মানে কিড লিভার। ডিটক্সিফিকেশন অফ মেনি ড্রাগ, বিশেষ করে তোমার কিডনি এবং লিভার বডি থেকে এই বডিকে ডিটক্সিফাই করে, আই মিন আনওয়ান্টেড সাবস্টেন্সকে বেরও করে দেয়, আবার হোল্ডও করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। দেখবা যাদের শরীরে আম, কি বলে এই যে মানে পানি বেশি হয়ে যায়, আই মিন অ্যানাসার্কা, অথবা ওই কি বলে এডেমা হয় বেশি, মানে যেটা ইয়েতে অ্যালবুমিন রিলেটেড ইস্যু। কারণ আর আমরা অলরেডি জানি যে অ্যালবুমিন উৎপন্ন হয় কিন্তু লিভার থেকে। তো এই কন্ডিশন গুলাতেও তোমার আলাদাভাবে ওই যে মানে লিভারের উপযোগী, অ্যাসাইটিস। হ্যাঁ অ্যাসাইটিস, রাইট, আলাদাভাবে অ্যালবুমিন দেওয়া হয় কারণ লিভার কাজ করতে পারতেছে না এইসব করে, এরকম হয়। বিশেষ করে লিভার সিরোসিস তো এরকম হয়। আহ করে আর কি আছে? বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্স একটু বলছি। হ্যাঁ, একটু, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে বাইল, বাইলটা স্টোর হয় কোথায়? এর আগেও আমরা বলছি বাইল স্টোর হয় হলো গল ব্লাডারে, এই যে গল ব্লাডার, ঠিক আছে, এই গল ব্লাডারে বাইলটা এসে, তো বাইলটা আসলে দেখতে কেমন? বাইল ইজ ডার্ক গ্রিন টু ইয়েলোইশ ব্রাউন ইন কালার, বাইল ইজ formed of 85% water.
10% bile salt, 3% mucus, pigments, এই পার্সেন্ট মানে এগুলো প্রয়োজন নাই। আয়নোনিক সল্ট, সাবিজাবি অ্যাসিড এসব। Bile is alkaline in pH. আহ, আমরা একটা জিনিস না বললেই নয়, বাইল যে অ্যালকালাইন পিএইচ আমাদের এই অ্যাসিড বেস এগুলো ঠিক রাখে, কিন্তু এই যে লিভার, প্যানক্রিয়াস এবং কিডনি বাইকার্বনেট তৈরি করে, এটা আমাদের অ্যাসিড বেস বডি ঠিক রাখে। দ্য বাইল অ্যাসিড বা বাইল সল্ট প্রডিউসড ফ্রম ব্রেকডাউন অফ কোলেস্ট্রল। ইয়েস, এই জিনিসগুলো আমরা এর আগেও বলছিলাম। ওই যে কি বলে বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্ট যে ড্রাগগুলো আছে, ওইটা বলার সময় এইটা বলছি, কোলিস্টিপন, কোলিস্টাইরামিন, এই ড্রাগগুলা আমরা ইয়েতে পড়ছি, কার্ডিওভাস্কুলারে, কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগ গুলাতে। হ্যাঁ, তো বাইল অ্যাসিড বা বাইল সল্টস প্রডিউসড ফ্রম ব্রেকডাউন অফ কোলেস্ট্রল হেল্পস ইন ফ্যাট emulsification. Major portion of bile acid that is released into the duodenum via bile is recycled by the liver. Yes, আমরা তখন এখানে বলেছিলাম যে বাইল, এই যে এই কোলেস্ট্রল থেকে ব্রেকডাউনের ফলে বাইল উৎপন্ন হয়, বাইল উৎপন্ন হয় লিভার, এটাকে উৎপন্ন করে এটাকে স্টোর করে হইলো এই ইয়েতে, গল ব্লাডারে। ঠিক আছে, এই গল ব্লাডার থেকে আবার খাবার যখন খাই আমরা, তখন এই বাইল বাইল এই যে এই বাইল ডাক্টে এখানে এসে পড়ে, এটা ডিউডেনামে পড়ে। আবার প্যানক্রিয়াস থেকেও এই অ্যামাইলেজ লাইপেজ, ট্রিপসিনোজেন এগুলো এসে এখানে পড়ে। তো এখানে ওই খাবারের সাথে মিশ্রিত হয়ে যেটা ফ্যাট থাকে ওটা লাইপেজ ভেঙে ফেলে। এই আবার এই যে কি বলে বাইল অ্যাসিডও কাজ করে। সব মিলে জিলে কাজ টাজ করে। এখন কথা হলো আহ আহ, যেটা বলতে চাচ্ছিলাম, বাইল অ্যাসিড আরো কিছু কাজ আছে, এগুলো অলরেডি জানি, একটু পরে বলতেছি। মেজর পোর্শন অফ bile acid that released from duodenum via bile recycled by the liver. Bile acid sequestrants bind with bile acid in the intestine and prevent from it going back to liver. ও ওই কাহিনী বলছে, আচ্ছা। বাইল অ্যাসিড, যে বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস কিভাবে কাজ করে, এই যে আমাদের বডিতে যে কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগ, মানে মানে বাইল অ্যাসিড, কোলেস্ট্রল লোয়ারিং না, আই মিন বারবার বাইলটাকে কমায় দেয় বা বাইলটাকে বারবার খরচ করায়, এগুলো কোলেস্ট্রিপল বা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস ড্রাগ। কিভাবে কাজ করে এটা এর আগেও দেখাইছি। এই যে আমাদের যেই এই কোলেস্টেরল থেকে যে বাইলটা উৎপন্ন হয়, এটা স্টোর হয় হলো আমাদের গল ব্লাডারে। খাবার যখন আমরা খাই, এই যে স্টোমাকের এই অংশটা হলো পাইলরিক স্পিংচার, এই স্পিংচার হয়ে স্টোমাক হয়ে পাইলরিক স্পিংচার হয়ে আমাদের খাবার যখন ডিউওডেনামে এসে নামে, তখন এই গলব্লাডার থেকে বাইল এবং প্যানক্রিয়াস থেকে বিভিন্ন প্যানক্রিয়াটিক এনজাইমগুলো আমাদের ডিউওডেনামে এসে খাবারের সাথে মিশ্রিত হয়। তো এর ভিতরে কিছু আছে যে তোমার এটা এখানে মিশ্রিত হয়ে কিছু বাইল আবার লাংসের, সরি, লিভারে রিঅ্যাবজর্ব হয়, এটা নর্মাল ফেনোমেনা। আর কিছু আছে যে আপনার খাবার মানে স্টুল আকারে আমাদের বডি থেকে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে অ্যানাল ক্যানাল হয়ে বের হয়ে আসে। এটা হলো নর্মাল সিস্টেম। কিন্তু এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস এই ড্রাগগুলা কি করে, এই যে আমাদের গল ব্লাডার থেকে যে বাইলটা উৎপন্ন হয়ে আমাদের যে ডিউডেনামে এসে মিশলো, ইনক্লুডিং আমাদের প্যানক্রিয়াটিক জুস এসে যে মিশলো, এটা খাবার সাথে মিশ্রিত হয় ঠিকই, কিন্তু বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস এই ড্রাগগুলা কি করে, এরা এই বাইলটা যে এসে জমা হয়েছে এখানে এসে যে খাবারের সাথে মানে স্টোমাক কন্টেন্টের সাথে মিশছে, এটাকে রিঅ্যাবজর্পশন হতে আর দেয় না। এটা একবার তো আসছে আর এটা রিঅ্যাবজর্ব হবে না, এটা স্টোমাকের ভিতর দিয়ে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে আস্তে আস্তে বের হয়ে যাবে, এই কাজটা এটা এনশিওর করে। ফলে কি হয়, বারবার জাস্ট বাইল সিক্রেশন হয়, কিন্তু রিঅ্যাবজর্পশন আর হয় না। এইভাবে কিন্তু বডির কোলেস্ট্রল লেভেল কমায় দেয় এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্স। এই জিনিসটা এখানে বলা হয়, যেটা আমরা এর আগে অনেক ডিপলি পড়াইছি। They bind with the bile acid in the intestine and prevent it from going back to liver, forcing the liver burn more fat to produce more bile acid and thereby reduce the cholesterol level. যেমন কি কোলেস্টাইরামিন এবং কোলেস্টেরল। এটা কি বুঝছো নাকি ভুলে গেছো সবাই, নাকি এখন যে বলছি এখন বুঝো নাই?
বুঝছি। এই যে দেখো, কোলেস্ট্রল থেকে বাইল অ্যাসিড উৎপন্ন হয়। নরমালি ইট ইজ রিঅ্যাবসর্বড এন্ড রিটার্নস টু লিভার আফটার ফ্যাট ইমালসিফিকেশন। বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্স কি করে? উইল প্রিভেন্ট দ্য রিঅ্যাবসর্পশন অফ দি বাইল অ্যাসিড, যেটা একটু আগে বললাম। ফোর্স লিভার টু বার্ন মোর কোলেস্ট্রল টু প্রডিউস বাইল অ্যাসিড, এর ফলে ডিক্রিজ কোলেস্ট্রল লেভেল। এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেটেড ড্রাগগুলো কোথায় কাজে লাগে? গল স্টোন কমাইতে, মানে ডিক্রিজ কোলেস্ট্রল লেভেল, তারপর হাই কোলেস্ট্রল লেভেলের ক্ষেত্রে ডিক্রিজ কোলেস্ট্রল লেভেল। তারপর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল হেল্পস টু বাইন্ড টক্সিনস এন্ড রিডিউস দ্য সিমটমস। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলটা তোমার ইন্টেস্টাইনে হয়, বিশেষ করে তোমার ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমাদের পেট খারাপ হয়, দেখো সবাই খেয়াল করো নেক্সট টাইম। তখন যে ডায়রিয়া হয় না, এই ডায়রিয়াটা হয় সিডিফ এর কারণে। তারপরে টু রিলিভ প্লুরাইটিক ইন সিরোটিক পেশেন্ট বাই এক্সক্রিটিং দ্য বাইল সল্ট, এসব কাজে এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্স ব্যবহার হয়। এটা আমরা খুব ভালোভাবেই করবো, কোনো টেনশনের কিছু নাই। বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্স নার্সিং ইমপ্লিকেশন কি? দিস প্রিপারেশনস কাম ইন পাউডার ফর্ম। এবং এই যে বাইল অ্যাসিড যেই ড্রাগগুলো আসে, এগুলো মূলত পাউডার ফর্ম আসে, এবং এটা মিক্সড করে ওয়াটার, জুস আর অ্যাপল সসের সাথে খাওয়া হয়। শুড বি গিভেন 1 hour আফটার অল আদার মেডিকেশনস। ইয়েস, সকল মেডিকেশনগুলো খাওয়ার 1 ঘন্টা পরে এটা খাওয়া হয়, নাইলে এটার মানে এটার এফিকেসি কমায় ফেলে। কারণ অন্য অন্য ড্রাগের সাথে যদি দেয়, অন্য ড্রাগের তো এই ফাংশন কমায় দিবে। এই যে গল ব্লাডার হয়ে এইভাবে এসে এই প্যানক্রিয়াসের ভিতর থেকে সব এসে এখানে পড়ে। ভাইয়া বাইল রিঅ্যাবজর্পশনটা কমায় দেয় ড্রাগগুলা। হ্যাঁ, মেইন কাজটা হলো বাইল যে যে আবার যে রিঅ্যাবজর্ব হতো না, এটা কমায় দেয়। ফলে কি হয়? লিভার বারবার কোলেস্টেরল ব্রেকডাউন করে বাইল উৎপন্ন করে, কিন্তু সেটা রিঅ্যাবজর্ব হতে পারে না, জাস্ট বেরই হয়ে যায়। লিভার উৎপন্ন করে কিন্তু বাইর করে দেয়, লিভার উৎপন্ন করে এইভাবে লিভার কমায় ফেলে। মানে এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট ড্রাগটা বডি থেকে কোলেস্টেরল লেভেল কমায় দেয়। এই কোলিস্টেরামিন এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই যে মানে বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট ড্রাগগুলো, এই প্যাথোফিজিওলজি বোঝা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে এই ধরনের কোশ্চেন আসলে এটা অ্যান্সার করা ইজি না। এবার ছিল বিলিয়ারি সিস্টেম, কনসিস্ট অফ গল ব্লাডার এন্ড অ্যাসোসিয়েটেড ডাক্টাল সিস্টেম মানে বাইল ডাক্ট। এই যে এই যে এটা হলো বিলিয়ারি সিস্টেম। বাইল মানে বাইল এখানে, এখানে এই যে এইখানে এটা হলো লিভার, লিভারের থেকে এখানে এখান থেকে উৎপন্ন হয়, এখান থেকে কিছু আসে এসে এখানে সংরক্ষিত হয়, আবার এখান থেকে কিছু ছেড়ে দেয়, সেটা আবার এখানে এসে পড়ে। কনসিস্ট অফ গল ব্লাডার অ্যাসোসিয়েটেড ডাক্টাল সিস্টেম। গল ব্লাডার স্টোর এন্ড কনসেন্ট্রেট বাইল, মানে গলব্লাডার বাইল সংরক্ষণ করে। বাইল ডাক্ট ইনক্লুড হেপাটিক ডাক্ট এন্ড সিস্টিক ডাক্ট উইথ জয়েন্টস টু ফর্ম কমন বিলিয়ারি ডাক্ট। এই যে এইটা আর এটা, এই দুইটা মিলে একত্রে হলো কমন বিলিয়ারি ডাক্ট, মানে বাইলের ডাক্ট। কমন biliary duct joins with the pancreatic duct form hepatic hepatopancreatic duct. Hepatopancreatic duct drains bile and pancreatic juice into duodenum via ampulla of Vater. আচ্ছা, এই যে এই এই ডাক্ট আর এই ডাক্ট, এরা দুইটা সংযোগস্থল হইলো এই যে এখানে। এরা যেই জায়গায় সংযোগস্থল, এই সংযোগস্থল নিচে একটা ফুটা থাকে, এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভেটার। এই জায়গাটার নাম হলো অ্যাম্পুলা অফ ভেটার। হ্যাঁ, নামটা মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে খুব একটা সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট বুঝো মেকানিজমটা। এখান দিয়ে তো বাইল আসে, আর এখান দিয়ে এই যে এখান দিয়ে আসে হলো প্যানক্রিয়াটিক জুস। এরা দুইটা এসে একত্রে এই যেই জায়গা দিয়ে বের হয়, এই হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্তার যে জায়গা দিয়ে বের হয়, এই জায়গাটার নাম হলো অ্যাম্পুলা অফ ভেটার।
এবং এখানে একটা স্পিংচার থাকে হুইচ ইজ কন্ট্রোল বাই দ্য স্পিংচার অফ ওডি। এখানে একটা স্পিংচার থাকে যেটাকে বলা হয় ওডি। স্পিংচারটা কেন দেয়? ধরো স্টুল যদি কোনো কারণে যদি এটা ভিতর দিয়ে ঢুকে যায় তাহলে প্যানক্রিয়াসে চলে যাবে, গলব্লাডারের দিকে চলে যেতে পারে, এই জন্য স্পিংচারটা থাকে এখানে। আর স্পিংচারটার নাম হলো ওডি। এবং আচ্ছা, release of bile from gallbladder is stimulated by cholecystokinin and pancreozymin by CCK-PG produced by duodenal mucosa, which cause contraction of gallbladder and relaxation of sphincter of OD as well as release of pancreatic enzymes. আচ্ছা, এই যে আমাদের ডিউডেনামে গলব্লাডার প্যানক্রিয়াটিক জুস আসবে কি আসবে না, এটা মেনটেন করে মূলত দুইটা এনজাইম, একটা হলো CCK-PG আরেকটা হলো কোলিসিস্টোকাইনিন। এইটা আমাদের ডিউডিনাম থেকে সিক্রেশন হয় এক প্রকার সাবস্টেন্স, যেটা আমাদের এই ওডি মানে স্পিংচারকে স্টিমুলেট করে। স্পিংচার করলে আমাদের গল ব্লাডার সিগন্যাল পায় যে বাইল সিক্রেশন করতে হবে, এবং প্যানক্রিয়াসও সিক্রেশন মানে সিগন্যাল পায় যে আমাদের প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করতে হবে। এই তো যাবে CCK-PG এবং এই দুইটা একত্রে স্টিমুলেট মানে ইনফর্ম করে, ফলে দুইটা থেকেই বাইল সিক্রেশন হয়ে এখানে এসে পড়ে। চলো আমরা একটা